আল্লাহ, আমাকে বাঁচাও। সকাল থেকে তোমাকে খুব চিন্তিত লাগছে। আবার কি মহাজনের কথা ভাবছো? শুধু মহাজন না, সবকিছুই যেন একসাথে মাথায় এসে পড়েছে। 3 বছর ধরে ফসলের যা অবস্থা, ঘরে টাকাও নেই। আর যদি এবারও কিছু না হয়, জমিটাও হাতছাড়া হয়ে যাবে। কষ্ট হচ্ছে জানি, কিন্তু অন্যায় কোনো পথ যেন বেছে নিও না। আল্লাহ ধৈর্য ধরাদের কখনো নিরাশ করেন না। চেষ্টা তো করছি, কিন্তু কখনো কখনো মনে হয় ভাগ্যটাই বুঝি আমার বিরুদ্ধে। গত রাতে আবার কবরস্থানের দিক থেকে অদ্ভুত আলো দেখেছি। চোখের সামনে ছিল, তারপর হঠাৎ মিলিয়ে গেল। তুই সবকিছুতেই ভূত দেখিস। নিশ্চয়ই কারো লণ্ঠনের আলো ছিল। না রে, সব আলো মানুষের হয় না। আমার ছোটবেলায়ও এমন ঘটনা ঘটেছে। তখন করিম ফকির নামে এক লোক ছিল। সবাই বলতো সে নিষিদ্ধ বিদ্যার চর্চা করত। তারপর লোকটার কি হয়েছিল? এক রাতে সে যেমন রহস্যময়ভাবে এসেছিল, তেমনি এক রাতে হারিয়ে গেল। কিন্তু মানুষ বলে সে নাকি পুরোপুরি যায়নি। সন্ধ্যা পেরিয়ে গেছে। রহিম একা হাঁটছে। হঠাৎ বটগাছের নিচে একজন বৃদ্ধকে দেখতে পায়। লম্বা হালকা সাদা দাড়ি, হাতে বাঁশের লাঠি। রহিম, অনেক কষ্টে আছিস তাই না? আপনি আমাকে চিনলেন কিভাবে? আমি তো আপনাকে আগে কখনো দেখিনি। সব মানুষকে চোখ দিয়ে চেনা যায় না, কারো কষ্ট দেখলেই তার পরিচয় জানা যায়। আপনি আসলে কে? যদি সত্যিই নিজের ভাগ্য বদলাতে চাস, তাহলে কাল রাত ঠিক 12টায় পুরনো কবরস্থানের পাশের জঙ্গলে যাস। সেখানে এমন একজনের সঙ্গে দেখা হবে যে তোর সব সমস্যার সমাধান করে দিতে পারবে। বটগাছের নিচে সেই রহস্যময় বৃদ্ধের সঙ্গে দেখা হওয়ার পর থেকে রহিমের মন আর শান্ত নেই। বারবার মনে হচ্ছে লোকটার কথার মধ্যে যেন কোনো রহস্য লুকিয়ে আছে। এতক্ষণ ধরে এপাশ ওপাশ করছো কেন? শরীর খারাপ নাকি? না, শরীর ঠিকই আছে, কিন্তু আজ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কি হয়েছে? তোমার মুখ দেখে তো মনে হচ্ছে খুব চিন্তায় আছো। বাড়ি ফেরার পথে এক বৃদ্ধের সঙ্গে দেখা হয়েছিল। তিনি আমার নাম ধরে ডাকলেন, বললেন যদি ভাগ্য বদলাতে চাই তাহলে কাল রাতে কবরস্থানের পাশের জঙ্গলে যেতে হবে। তুমি যাবে না। গ্রামের সবাই জানে ওই জায়গাটা ভালো নয়। অনেকেই গেছে, কিন্তু পরে নানা বিপদে পড়েছে। আমি শুধু দেখে আসব, এর বেশি কিছু করব না। লোভ মানুষকে ভুল পথে নিয়ে যায়। তুমি আমার কথা রাখো। রহিম, অনেক সময় দিলাম, এবার আর পারবো না। 3 দিনের মধ্যে টাকা না দিলে জমিটা আমি লিখে নেব। আর একটু সময় দিন, এবার ফসল উঠলে সব শোধ করে দেব। এই কথা তো গত বছরও বলেছিলি। আমারও হিসাব আছে, এবার আর কোনো ছাড় নেই। একদিকে সংসারের অভাব, অন্যদিকে জমি হারানোর ভয়। রহিমের মনে সেই বৃদ্ধের কথা আরো জোরে বাজতে লাগলো। হয়তো সবটাই মিথ্যে, হয়তো কেউ আমার সঙ্গে মজা করেছে, কিন্তু যদি সত্যি হয়, যদি সত্যি কোনো পথ থাকে, আমি শুধু একবার দেখে আসব। যা হবে পরে দেখা যাবে। রহিম হাতে একটি লণ্ঠন নিয়ে নিঃশব্দে বাড়ি থেকে বের হয়। সালমা দরজার আড়াল থেকে সব দেখে, কিন্তু কিছু বলে না, শুধু দোয়া করতে থাকে। যতই সে কবরস্থানের দিকে এগোতে লাগলো, চারপাশের পরিবেশ ততই বদলে যেতে লাগলো। বাতাস অস্বাভাবিক ঠান্ডা, যেন কেউ অদৃশ্য চোখে তাকে অনুসরণ করছে। কে কে ওখানে?
রহিম একটা কুড়ে ঘরের সামনে পৌঁছায়। ঘরের দরজাটা আগে থেকেই খোলা ছিল। দেখে মনে হচ্ছিল যেন কেউ তারই অপেক্ষায় দরজাটা খুলে রেখেছে। অবশেষে এলে রহিম। আমি জানতাম তুমি আসবে। আপনি কি করিম ফকির? বসো রহিম, এত ভয় পাওয়ার কিছু নেই। তোমাকে এখানে কেউ জোর করে আনেনি, তুমি নিজের ইচ্ছায় এসেছো। আমি আমার সমস্যার সমাধান চাই। গ্রামের সবাই বলছে আপনি নাকি মানুষের ভাগ্য বদলে দিতে পারেন। আমি জানি না এসব কতটা সত্যি, কিন্তু আমার আর কোনো পথ নেই। পথ সবার সামনেই থাকে। সমস্যা হলো মানুষ সেই পথের মূল্য দিতে রাজি থাকে না। কি মূল্য? এটা কি? একটা তাবিজ বহু বছর ধরে আমার কাছে আছে। যে এটা ধারণ করে তার ভাগ্য খুব দ্রুত বদলে যেতে পারে। মানে? তোর জমিতে ফসল আসবে, ঘরে টাকা আসবে। যে মানুষগুলো আজ তোকে তুচ্ছ করে, কাল তারাই তোকে সম্মান করবে। সত্যি যদি এমন হয় তাহলে আমি এটা নিতে রাজি। এত তাড়াতাড়ি রাজি হয়ে যাস না। সবকিছুর একটা নিয়ম আছে। কি নিয়ম? এই তাবিজের শক্তি 7 রাত থাকবে। এই 7 রাত তুই আমার বলা কিছু নিয়ম মেনে চলবি। কাউকে তাবিজটা দেখাবি না, কারো হাতে দিবি না, আর যা দেখবি তা নিয়ে কাউকে কিছু বলবি না। 7ম রাতের আগে তুই তাবিজটা খুলতে পারবি না। আর 7ম রাতের শেষে তোর সামনে যে সিদ্ধান্ত আসবে সেটা তোকে নিজের ইচ্ছায় নিতে হবে। কি সিদ্ধান্ত? সেটা সময় হলে নিজেই বুঝবি। রহিম কিছুক্ষণ চুপ করে থাকে। তার মনে সালমার কথা মনে পড়ে। লোভ মানুষকে ভুল পথে নিয়ে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে মহাজনের কথাও মনে পড়ে। 3 দিনের মধ্যে টাকা না দিলে জমিটা আমার। আমি যদি এটা না নিই আমার সংসার শেষ হয়ে যাবে, আর যদি নিই অন্তত একটা সুযোগ পাবো। জীবনে সুযোগ খুব কম আসে রহিম। যে মানুষ সুযোগের সামনে দাঁড়িয়ে পিছিয়ে যায় সে সারা জীবন নিজের ভাগ্যকে দোষ দেয়। পরদিন সকালে রহিম মাঠে যায়। গত কয়েকদিনের শুকনো জমির মাঝখানে সে অবাক হয়ে দেখে ধানের গাছগুলো সতেজ হয়ে উঠেছে। যে জমি প্রায় নষ্ট হয়ে গিয়েছিল সেখানে সবুজের ঢেউ। রহিম অবিশ্বাসের চোখে তাকিয়ে থাকে। এটা কিভাবে হলো? কালো তো জমিটা এমন ছিল না। রহিম ভেবেছিল তার দুঃখের দিন শেষ হয়ে গেছে, কিন্তু সে জানত না এটা ছিল তার দুঃখের শুরু। কারণ তাবিজ তাকে শুধু সম্পদ দিচ্ছিল না, তার বিনিময়ে ধীরে ধীরে কিছু একটা নিয়ে নিচ্ছিল। আর সেই জিনিসটা কি সেটা রহিম জানতে পারবে 7ম রাতের আগে। রহিম বাজার থেকে চাল, ডাল, কাপড় আর কিছু বাজার সদাই নিয়ে বাড়ি ফেরে। এত কিছু কিনে আনলে? কয়েকদিন আগেও তো ঘরে ঠিকমতো চাল ছিল না। আজ ধানের একটা আগাম বেচা কেনা হয়েছে, ভালো দাম পেয়েছি। মনে হচ্ছে এবার আমাদের কষ্ট কিছুটা কমবে। ভালো খবর, কিন্তু তুমি যে তাবিজটা পড়েছ সেটা নিয়ে আমার ভয়টা এখনো যাচ্ছে না। দেখতেই তো পাচ্ছ তাবিজটা খারাপ কিছু করেনি, বরং আমার অবস্থা ভালো হচ্ছে। তুমি অকারণে ভয় পাচ্ছ। সারা রাত এভাবে বসে থাকবে? তুমি তো একটুও ঘুমাওনি। ঘুম কিভাবে আসবে বলো? তাবিজটা খুলতে পারছি না। করিম ফকিরও বলছে এর একটা দাম দিতে হবে। তাহলে গ্রামের সেই বৃদ্ধের কাছে যাও, হয়তো তিনি কিছু জানেন। একা একা এই সমস্যার সমাধান করতে যেও না। ভোর হতেই রহিম সেই বৃদ্ধের কাছে যায়। তোর মুখ দেখে মনে হচ্ছে রাতটা ভালো কাটেনি। আপনি ঠিকই ধরেছেন, এই তাবিজটা আমি খুলতে পারছি না। রাতে অদ্ভুত আওয়াজ শুনি, আর করিম ফকিরও এসে আমাকে ভয় দেখাচ্ছে। আমি ভেবেছিলাম এই জিনিসটা আর কোনোদিন গ্রামের মানুষের সামনে আসবে না। আপনি সব জানেন? তাহলে আমাকে সাহায্য করুন। তাবিজটা আসলে মানুষের ভাগ্য বদলায় না,
এটা মানুষের লোভ আর ভয়ের সুযোগ নেয়। প্রথমে মানুষকে কিছু পাওয়ার অনুভূতি দেয়, তারপর ধীরে ধীরে তার উপর নিয়ন্ত্রণ তৈরি করে। তাহলে আমার জমির ফসল? সেটা হয়তো প্রকৃতির স্বাভাবিক পরিবর্তন হতে পারে, কিন্তু তোর মনকে বিশ্বাস করানো হয়েছে যে সব কিছু তাবিজের কারণে হয়েছে। সেটা হয়তো প্রকৃতির স্বাভাবিক পরিবর্তন হতে পারে, কিন্তু তোর মনকে বিশ্বাস করানো হয়েছে যে সব কিছু তাবিজের কারণে হয়েছে। তুমি এখানে কেন এসেছ? কারণ তোর 7 রাত শেষ হওয়ার পথে। আমি আর কিছু চাই না। আমার যা ছিল তাই নিয়ে থাকতে চাই। আমাকে এই তাবিজ থেকে মুক্তি দাও। মুক্তি চাস? তাহলে একটা কথা মনে রাখিস, লোভের দরজা খুলেছিলি তুই নিজেই। এখন দরজা বন্ধ করার সাহসও তোকে নিজেকেই দেখাতে হবে। কি করতে হবে? 7ম রাতে কবরস্থানের পুরনো বটগাছের নিচে আসিস। সেখানে তুই সব সত্যি জানতে পারবি। রাত গভীর। রহিম একা 7ম রাতে দাঁড়িয়ে। সামনে সেই বিশাল বটগাছ, চারদিকে ঘন কুয়াশা। হঠাৎ করিম ফকির অন্ধকার থেকে বেরিয়ে আসে। আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন তোমার এই তাবিজের কাছে ফিরব না। তুই ভাবছিস তাবিজ শেষ হয়ে গেলেই সব শেষ? আসল অভিশাপ তো তোর ভেতরেই ঢুকে গেছে। আল্লাহ, আমাকে বাঁচাও। যে অন্ধকারকে নিজের হাতে ডেকে আনে, তার কাছ থেকে পালানোর পথ থাকে না।